আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে আলিম পরীক্ষা 2023-এ প্রশ্নটি এসেছিল এস্টিমেল। আলিম পরীক্ষা 23 এরকম একটা প্রশ্ন এসেছিল আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এস্টিমেল এর যে সেখান থেকে এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে একটা উদ্দীপক রয়েছে চিত্র 1, আর এটা হচ্ছে চিত্র 2, একটা উদ্দীপক রয়েছে। তারপর এখানে বলেছে ক নম্বরে ওয়েবসাইট পাবলিশিং কি। খ নম্বরে বলেছে একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারের আইপি অ্যাড্রেস আলাদা, ব্যাখ্যা করো। গ নম্বরে বলেছে উদ্দীপকের 1 নং চিত্র ব্যাখ্যা করো, মানে এই যে এটা ব্যাখ্যা করতে বলছে। গ নম্বরে বলছে উদ্দীপকের চিত্র 2-কে ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখতে বলছে, অর্থাৎ এইটা। এখন আসো আমরা একে একে ধাপে ধাপে উত্তরগুলো আমরা শিখি। ক নম্বরে হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং কি। ওয়েবসাইট পাবলিশিং হচ্ছে কোনো ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে, কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে। আবার একটু বলি, কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলা হয়। আর একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারের আইপি অ্যাড্রেস আলাদা, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা জানি, তোমরা তো আসলে জানো যে আইপি অ্যাড্রেস যেটা, এটা স্বতন্ত্র একটা তোমার আইপি অ্যাড্রেস হলো যেমন বিভিন্ন কি অক্ষর 1 2 0 এগুলো ইত্যাদি এরকম। সেগুলো হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। তোমার প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসকে শনাক্ত করার জন্য নির্দিষ্ট কিছু সংখ্যা থাকে, এগুলোকে আইপি অ্যাড্রেস বলা হয়। আর প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস আলাদা থাকে, একটার সাথে আরেকটা মেলে না, কোনোদিনও মিলবে না। তো এটি একটু নিজের ভাষায় একটু গুছিয়ে লিখে দিলেই হয়ে যাবে যে একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারের আইপি অ্যাড্রেস আলাদা, কেননা প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেসগুলো আলাদা রকমের হয়, একটার সাথে আরেকটা মেলে না। এরকম তোমরা আমার থেকে আরো ভালোভাবে লিখতে পারবে, ওরকম ভাবে সাজিয়ে লিখে দিলেই হয়ে যাবে। তো গ নম্বরে বলছে উদ্দীপকের 1 নং চিত্র ব্যাখ্যা করো। এই যে এটা হচ্ছে উদ্দীপকের 1 নং চিত্র, ভুল লিখছি এখানে, 1 নং চিত্র হবে এটা, এটা হবে 2 নং চিত্র উপরেরটা, এটা হচ্ছে 1 নং চিত্র। বলছে উদ্দীপকের 1 নং চিত্র ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করতে বলছে। তো এটা হচ্ছে তোমার কি বলে, এটা মুখস্থ বিষয়, এটা তোমার বোঝার কিছু নাই, তাও একটু বুঝিয়ে দেই। এটা হচ্ছে ওয়েব কাঠামো আছে না, ওয়েব কাঠামো HTML এর একটা অধ্যায়ের ভিতরে, তোমার যে চতুর্থ অধ্যায়ের ভিতরে একটা আছে, তোমার চ্যাপ্টার আছে যেখানে ওয়েব কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তো এটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক ওয়েব লিঙ্কড কাঠামো। কিভাবে বুঝলাম, যে যে নেটওয়ার্কে একটার সাথে আরেকটা লিঙ্ক আকারে যুক্ত থাকে সেটাকে বলা হয় ওয়েব লিঙ্কড কাঠামো। কিভাবে দেখো, এই একটার সাথে এইটার সাথে এইটা যুক্ত, মানে এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু যুক্ত আছে, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে আবার এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, আবার এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, প্রত্যেকটার সাথে আলাদা 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 কি লিঙ্ক আকারে থাকে। তো এটা হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো। যেমন যদি আমরা একটা উদাহরণ দেই, উইকিপিডিয়া আছে না, উইকিপিডিয়া, গুগলের উইকিপিডিয়া হচ্ছে একটা তোমার এই যে ওয়েব লিঙ্কড কাঠামো, একটা উদাহরণ দিতে পারো। কিভাবে, কারণ ওখানে দেখবা উইকিপিডিয়া যদি ঢোকো তোমরা উইকিপিডিয়ায়, সেখানে দেখবা একজনের ব্যক্তির নাম যদি সার্চ করো, তার উইকিপিডিয়ায় ঢুকলে দেখবা তার জন্মসাল, তার জন্মস্থান। তো ওই জন্মস্থানের উপরে আবার ক্লিক করলে ওই দেশটা সম্পর্কে আবার একটা নতুন একটা পেজ ওপেন হয়। আবার দেখবা নিচে গেলে দেখা যায় তার সন্তান, তার সন্তানদের নাম দেয়া থাকে, তো ওই সন্তানদের নামের উপরে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হয়ে যায়। তো একটা পেজের ভিতরে তোমার বিভিন্ন পেজগুলো যদি লিঙ্ক আকারে থাকে, সেটাই হচ্ছে তোমার ওয়েব লিঙ্কড কাঠামো। তো এরকম ভাবে নিজের ভাষায় একটু গুছিয়ে সাজিয়ে লিখে দিলেই তোমার এখানে 3 পেয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর 4 নম্বরে বলছে উদ্দীপকের চিত্র 2-কে ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। অর্থাৎ এই যে চিত্র 2, এই চিত্র 2-কে তোমার HTML কোড লিখতে বলছে, আর কি HTML করতে বলছে। তো আসো আমরা করি। তো আমরা প্রথমে জানি যে একটা HTML করতে গেলে আমাদের এই জিনিসগুলা প্রথমে লিখতেই হবে, সেটা যে ধরনের HTML হোক না কেন, এই কয়টা জিনিস আগে লিখতে হবে। এগুলো একেবারে সবগুলোর জন্য একই রকম। প্রথমে একটা এই চিহ্ন, তারপর ডক টাইপ HTML, তোমরা আটকিয়ে দেবা, তারপর HTML ওপেন, হেড ওপেন, টাইটেল ওপেন। এখন একটা প্রশ্ন করতে পারো, এই টাইটেলের ভিতরে কি দিবা? এই টাইটেলের ভিতরে তুমি যা ইচ্ছা ওইটাই লিখতে পারবা, তোমার কোনো ভুল নাই। এখানে যদি তুমি তোমার নিজের নাম লিখে দাও তাও হবে, কিন্তু এখানে যদি ABC তাও লিখে দিলেও হবে, যা ইচ্ছা লিখে দিলেই হবে। কিন্তু তাও একটা যৌক্তিকতার বিষয় আছে, যেখানে আমরা যদি তোমার নাম লিখে দাও তাহলে একটা বিষয়টা খারাপ না। তো এখানে এইটা কি ট্যাগ, এটা লিস্ট ট্যাগ, তাই না?
যে লিস্ট ট্যাগ কিরকম আসলে সামনে ধারাবাহিকভাবে বুঝে বনে। লিস্ট ট্যাগ হচ্ছে তোমার যেগুলো ক্রমিক ভাবে মানে ধারাবাহিকভাবে সাজানো থাকে একটা পর একটা। আমরা লিস্ট করি না বাজারে গেলে, একটা খাতার ভিতরে 1 নাম্বার দিয়ে লিস্ট করি যে এইটা লাগবে, এই 2 নাম্বার দিয়ে লিস্ট করি আলু, 3 নাম্বার দিয়ে লিস্ট করি 1 কেজি চিনি, এরকম। বা বিভিন্ন তোমরা এরকম করে অনেক সময় এরকম করে চিহ্ন দিয়া এরকম দেওয়া, মানে গোল চিহ্ন দিয়া আলু মরিচ, গোল চিহ্ন দিয়া মরিচ, এরকম করে। মানে এক কথায় তোমার এই যে লিস্ট আমরা তালিকা যে করি, ওই তালিকাগুলো কি বলা হয় লিস্ট ট্যাগ। তাহলে এটা আমরা টাইটেলের জায়গায় যদি লিস্ট ট্যাগ লিখে দেই তাহলে কিন্তু এখানে একটা যোগ মানে যৌক্তিক ভাবে একটা তোমার হবে। তাহলে এখানে লিখে দাও লিস্ট ট্যাগ। টাইটেল ওপেন করছো, টাইটেল ক্লোজ, তারপর এই যে হেড ওপেন করছিলাম, এই টাইটেলের পরে হেড ক্লোজ করতে হবে, তারপরে বডি ওপেন। বডি ওপেন করার পরে আমরা এই যে HTML এর প্রশ্ন অনুযায়ী আমরা নিচে আস্তে আস্তে স্বাভাবিকভাবে আগাবো। তো দেখো এখানে বলছে কি, প্রথমে এখানে লেখা আছে সাবজেক্ট, একটা সাবজেক্ট লেখা আছে, সাবজেক্টের নিচে একটা দাগ আছে, কি আছে একটা দাগ আছে। এখন আমাদের ট্যাগের ব্যবহার জানতে হবে। কোনো নিচে কোনো লেখার নিচে যদি দাগ দেয়া থাকে তাহলে আমাদের আন্ডারলাইন ট্যাগ ইউ ট্যাগ ব্যবহার করা হয়। এই যে ইউ ট্যাগ, এটাকে বলা হয় আন্ডারলাইন ট্যাগ, ঠিক আছে, সংক্ষেপে ইউ। এটা হচ্ছে আন্ডারলাইন। কোনো লেখার নিচে যদি দাগ থাকে এরকম তাহলে সেখানে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। তো আসো আমরা এখানে লিখি ইউ ট্যাগ ওপেন করি, একটা ইউ, তারপরে ওই যে লেখাটা আছে সাবজেক্ট, ওই সাবজেক্ট লেখাটা লিখে দাও, তারপরে ইউ ওপেন করছি, এখন ইউ ক্লোজ করে দিতে হবে। এখানে প্রত্যেকটা HTML কিন্তু একটা সুন্দর নিয়ম আছে যে একটা জিনিস যেটা ওপেন করতে হবে ওইটা আবার ক্লোজ করতে হবে। তবে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ওপেন করলে আর ক্লোজ করতে হয় না, সেগুলো আমরা ধারাবাহিকভাবে সামনের ক্লাসগুলোতে দেখব। কিন্তু বেশিরভাগগুলো ট্যাগ ওপেন করলে তোমার সেটা ক্লোজ করতে হবে। যেগুলো ওপেন করলে তোমার ক্লোজ করতে হয় না তার ভিতরে কিছু কিছু আছে, যদি আমি বলে দিই এই ক্লাসে বিআর একটা ট্যাগ আছে, এটা ওপেন করলে ক্লোজ করতে হয় না। ইমেজ একটা ট্যাগ আছে, এটা ওপেন করলে আর ক্লোজ করতে হয় না। এরকম ভাবে আরো কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ওপেন করলে আর তোমার ক্লোজ করতে হবে না। ওটা ধারাবাহিকভাবে আসলে আমরা তখন দেখবো আমরা। তো আসো ইউ ট্যাগ, তারপর আমরা কি করবো, ইউ ক্লোজ করবো। ক্লোজ করার নিয়ম তো জানোই তোমরা, এরকম একটা দাগ দিয়ে চিহ্ন দিয়ে ইউ ক্লোজ। তারপরে কি আছে দেখো নিচে, এখানে লিস্ট ট্যাগ আছে, তাই না? তো এখন এখানে আমাদের দুইটা জিনিস শিখতে হবে। লিস্ট এটা আবার তোমার দুই প্রকার হতে পারে, এক নম্বর হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যেটা সংক্ষেপে বলতে হয় OL, আর একটা হচ্ছে UL, ঠিক আছে? অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট এর সংক্ষেপ মানে পুরোরূপ হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনগুলো, যেগুলো ক্রম মানে ধারাবাহিকভাবে, যেগুলো সিরিয়াল মেইনটেইন করে ক্রমিক নাম্বার অনুযায়ী যে লিস্টগুলো করা হয় সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট। দেখো এখানে সিরিয়াল ভাবে 1 2 3 সরি এখানে কি লিখছি এটা 1 2 3 হবে মেবি 1 2 3, ঠিক আছে? আবার মনে করো A B C, আবার যদি থাকে তোমার এই যে এই দুইটা, এরকম ভাবে ধারাবাহিকভাবে যেগুলো আছে সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। আর কিছু কিছু আছে যেগুলো ধারাবাহিক ছাড়া তোমার বিভিন্ন চিহ্ন দিয়ে চেনা যায়, সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি কি সেগুলো, যেমন এটা থাকতে পারে বা এরকম ঘোড়ার থাকতে পারে, আবার থাকতে পারে এরকম। এগুলো যদি থাকে তাহলে সেটা হবে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু ক্রমিকভাবে ধারাবাহিকভাবে রয়েছে তাহলে এখানে আমরা কিভাবে লিখবো, অর্ডার লিস্ট লিখবো। কি লিখবো, OL, অর্ডার লিস্ট, ঠিক আছে? তাহলে আসো এখানে যেহেতু ধারাবাহিক 1 2 3 সিরিয়াল ভাবে আছে, তো এখন আমাদের অর্ডার লিস্ট, যেহেতু প্রথমে একটা অর্ডার লিস্ট ওপেন করতে হবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এখানে বইতে তোমাদের এরকম থাকতে পারে, অনেকেই ভুল করে এটা টেবিল ভেবে নাও, এটা কিন্তু টেবিল না। একটা টেবিল হতে হলে তার ভিতরে একটা রো থাকতে হবে অথবা একটা কলাম থাকা আবশ্যক। এরকম একটা বক্স থাকলে সেটা টেবিল না, ওটা প্রশ্নের ভিতরে তারা স্টাইল ভাবে মানে সৌন্দর্য এটার সাথে পৃথক করার জন্য এটা আলাদাভাবে একটা বক্স আকারে দিয়ে দিতে পারে, কিন্তু এটা আবার টেবিল ভেবো না কেউ। টেবিল হতে হলে শর্ত থাকতে হবে ভিতরে একটা দাগ থাকতে হবে অথবা এরকম সোজা একটা দাগ থাকতে হবে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু কোনোটা নাই তাহলে টেবিল না। তাহলে আসলে এখানে 1 আছে, 1টা কি অর্ডার লিস্ট, তাই না? OL, তারপর টাইপ 1 2 3 থাকলে টাইপ দিলেও হয় না দিলেও হয়। তো আমরা আসো টাইপ দিয়ে দিই, টাইপ নিয়মটা শিখে ফেলি। TYPE টাইপ দিয়ে এখানে কি থেকে শুরু হয়েছে 1 2 3, তাই না? তাহলে এখানে আমরা দিয়ে দেব 1।
আবার যদি এখানে এ দিয়ে শুরু হইতো এ বি সি, তাহলে এখানে এ লিখতাম, এখানে যদি এ আই এরকম দিয়ে শুরু হইতো তাহলে আই লিখতাম এখানে, বুঝছো? এরকম অর্ডার লিস্ট ওপেন করলাম। এখন আসো প্রত্যেকটা কি লিস্ট আকারে আছে তাই না? এখন আমরা এক একটা লিস্ট ওপেন করবো, এটা লিখবো আর ক্লোজ করবো, তাহলে হয়ে যাবে। যেমন লিস্ট ওপেন করো, লিস্ট ওপেন করে কি আছে, প্রথমে আছে বাংলা, তারপরে এই যে লিস্ট ওপেন করছি লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন করো, আছে কি ইংলিশ, আবার লিস্ট ওপেন করো, আছে কি আইসিটি, আবার লিস্ট ক্লোজ করো। তারপরে দেখো এই যে ওএল ওপেন করছিলাম এটা কিন্তু ক্লোজ করি নাই, এই লাস্টে গিয়ে ওএলটা ক্লোজ হবে সবার শেষে, ঠিক আছে? ওএল ক্লোজ। তারপরে এই যে বডি ক্লোজ করি নাই আগে, তারপর বডি ক্লোজ করব, বডি কিন্তু সবার শেষে ক্লোজ করতে হয়, ঠিক আছে? এই যে এগুলো ধারাবাহিকভাবে আমি নিচ থেকে শুরু করবো ক্লোজ আস্তে আস্তে, প্রথমে দেখে যাবো কোনটা ক্লোজ করা হয় না, এগুলো সব ক্লোজ করা হয়েছে, এটা ক্লোজ করা হয় না তাহলে প্রথমে এটা ক্লোজ, তারপর ইউটেক ক্লোজ করছি তাহলে এটা লেখা লাগবে না, বডি ক্লোজ করা হয় না বডি লিখবো এখন বডি, তারপরে এই হেড ক্লোজ করছি, টাইটেলও ক্লোজ করছি, তারপরে এইচটিএমএল ক্লোজ করা হয় না, এইচটিএমএল ক্লোজ, এই হয়ে গেল। এটা যদি তুমি লিখে দিতে পারো তাহলে তুমি 4-এর 4 পেয়ে যাবে। একটা সময় মানে একেবারে সহজ একটা প্রশ্ন আসছে দেখো আলিম পরীক্ষা 2023-এ, তো এটা যদি মোটামুটি ভাবে লিখে দিতে পারো সুন্দর করে তাহলে কিন্তু ওই যে তোমার যারা মোটামুটি পড়ে গিয়েছে ওরা কিন্তু 10-এর 10 অ্যান্সার করতে পেরেছে, কমপক্ষে 10-এর জায়গায় 9, 8 এরকম সবাই নাম্বার অর্জন করতে পেরেছে। যাই হোক এরকম প্রশ্নগুলো যদি আসে তোমার ভয়ের কিছু নেই, একেবারে সহজ, এরকম ভাবে সুন্দর করে যদি নিয়মগুলো ফলো করে লিখে দাও 10-এর 10 ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো, বিভিন্ন বোর্ডগুলো সলভ করতে থাকো, HTML এর, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু তোমাদের দ্বারা অর্জিত হবে ইনশাআল্লাহ।